হ্যালো এসএসসি, আশা করি আমরা সকলে ভালো আছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের চতুর্থ অধ্যায় থেকে পর্যায় সারণী আলোচনা করব, অর্থাৎ পর্যায় সারণী অধ্যায় নিয়ে কিছু জানার চেষ্টা করব। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে পর্যায় সারণীর পটভূমি, তারপর হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য, ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীর মৌলের অবস্থান নির্ণয়, এবং ইলেকট্রন বিন্যাসই হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সাথেই থাকবেন। তো আমরা যে পর্যায় সারণী, বর্তমানের যে আধুনিক পর্যায় সারণীটি দেখতে পাচ্ছি, সেই আধুনিক পর্যায় সারণীটি কিন্তু এমনি এমনি হুট করে আসে নাই। অনেক বিজ্ঞানীদের ধারাবাহিক পরিশ্রমের ফলে আমরা এই আধুনিক পর্যায় সারণীটি পেয়েছি, যেটা আমাদের নবম দশম শ্রেণীর পর্যায় সারণী অধ্যায়ের মধ্যেই পর্যায় সারণীটা দেওয়া আছে, আপনারা সেটা দেখে নেবেন। তো আমরা এই যে 118টা মৌল আছে, আমরা জানি পর্যায় সারণীতে 118টি মৌল আছে, খুব সুন্দরভাবেই পর্যায়ক্রমে এগুলো বন্টিত আছে বা এগুলো দেওয়া আছে। তো এগুলো মূলত প্রথমে বিক্ষিপ্ত ভাবে জানা গিয়েছিল, কিন্তু পর্যায়ক্রমে তাদের ধর্ম বৈশিষ্ট্য এগুলো দিয়ে বিজ্ঞানীগণ সেগুলোকে আলাদা করে সুন্দরভাবে টেবিলে বসিয়ে আমাদেরকে আজকের এই পর্যায় সারণী উপহার দিয়েছেন। তো আমরা যদি দেখি পর্যায় সারণী পটভূমি থেকে, যে সর্বপ্রথম এই পর্যায় সারণী সম্পর্কে আমরা দেখতে পাই আমাদের যে পাঠ্য বই আছে সেখানের মধ্যে 1789 সালে লেবুইসিয়ে যিনি কিনা না ধাতু এবং অধাতু নিয়ে একটি সারণী তৈরি করেছিলেন, এবং তিনি তখন এই যে 33টি মৌল নিয়ে টেবিলটি সাজিয়েছিলেন। তো এই যে লেবুইসিয়ে উনি যেমন হাইড্রোজেন, অক্সিজেন, জিঙ্ক, সালফার এইরকম ধাতু অধাতু নিয়ে কিন্তু প্রথম সাজিয়েছিলেন, এবং ওনার পরবর্তীতে 1829 সালে ডুবারাইন যিনি ত্রয়ী সূত্র প্রদান করেছিলেন, এবং এই ত্রয়ী সূত্রের মাধ্যমে তিনি পর্যায় সারণীকে সাজিয়েছিলেন। তো ত্রয়ী সূত্রটা কি রকম আমরা একটু জানার চেষ্টা করি। যেমন আমাদের বইয়েতে উদাহরণ দেওয়া আছে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। এই যে ক্লোরিন এবং ব্রোমিন এবং আয়োডিন আছে, এই ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের যে পারমাণবিক ভর আছে, অর্থাৎ ডুবারাইন তিনি বলেছিলেন যে পর্যায় সারণীর পরপর তিনটি মৌলের যেমন এখানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আছে, এই পরপর তিনটি মৌলের পারমাণবিক যে ভর আছে সেই পারমাণবিক ভরগুলোকে আমরা নিব, অর্থাৎ প্রথমটি এবং তৃতীয়টি পারমাণবিক ভরগুলো যোগ করে 2 দিয়ে ভাগ দেব, অর্থাৎ গড় করব। 2 দিয়ে যোগ করে পারমাণবিক ভরগুলো যোগ করে 2 দিয়ে ভাগ দিব, দিলে ওই মাঝের যে মৌলটি আছে তার পারমাণবিক ভরের সমান অথবা কাছাকাছি আমরা পেয়ে থাকি। তো এটাই ছিল ডুবারাইনের ত্রয়ী সূত্র, যেটা আমাদের বইয়ে খুব সুন্দরভাবে সেটা দেওয়া আছে, আমরা সেটা দেখে নেব। ঠিক আছে। আচ্ছা, তো এই ডুবারাইনের ত্রয়ী সূত্র হচ্ছে সেটাই, যেটা পরপর তিনটি মৌলের পারমাণবিক ভর নিয়ে কাজ করে। আর তারপর 1864 সালে জন নিউল্যান্ড অষ্টক সূত্র প্রদান করেন, এবং ওই অষ্টক সূত্রের মাধ্যমে তিনি পর্যায় সারণীটিকে সাজান। তো সেটা কিভাবে, মূলত সেটা হচ্ছে পরপর 1 থেকে 8টি মৌল থাকবে, পরপর 1 থেকে 8টি মৌল থাকবে, এবং ওই 1 নম্বর মৌলটির যে বৈশিষ্ট্য সেটা পুনরায় 8 নম্বর মৌলের যে বৈশিষ্ট্য সেটা পুনরায় 1 নম্বর মৌলের বৈশিষ্ট্যের সাথে মিলে যাবে। তো এই ধরনের যে বৈশিষ্ট্য আছে বা এই ধরনের যে ধর্ম আছে উনি এইটার মাধ্যমে ব্যাখ্যা করে একটি টেবিল আমাদেরকে দেন, যেটা মূলত হয়েছে গিয়ে জন নিউল্যান্ডের অষ্টক সূত্র ভিত্তিক পর্যায় সারণী। তারপর আমরা দেখি যে 1869 সালে মেন্ডেলিভ পর্যায় সারণীর একটি সূত্র প্রদান করে, এবং এইটার মাধ্যমে আমরা জানতে পারি যে, এবং আধুনিক পর্যায় সারণীর যে জনক ওনাকেই কিন্তু বলা হয়, কেননা উনার সূত্র ধরেই কিন্তু আমরা এই পর্যায় সারণীর টেবিলটি পেয়েছি। যদিও পরবর্তীতে উনার একটি ত্রুটি আছে, এবং সেই ত্রুটি সংশোধনের মাধ্যমে বিজ্ঞানী মুসলে সেটা আমাদেরকে উপহার দিয়েছেন। তো মেন্ডেলিভ কি বলেছেন? মেন্ডেলিভ বলেছেন যে ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী, অর্থাৎ পর্যায় সারণীতে যে মৌল আছে তাদের যে বাহ্যিক যে ধর্মগুলো আছে, এবং যে বিক্রিয়ার মাধ্যমে অর্থাৎ রাসায়নিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলা বা সেই ধর্মাবলীগুলা তাদের পারমাণবিক ভর অনুযায়ী বসছে বা পারমাণবিক ভর অনুযায়ী হবে। তো এই
সূত্র দিয়ে মেন্ডেলিফের এই পারমাণবিক ভর দিয়ে উনি 63টি মৌলকে ইয়ে করেছেন, আবিষ্কৃত করেছে, বা 63টি মৌলকে উনি টেবিলে সাজিয়েছেন, এবং উনি এই পারমাণবিক ভর ব্যবহার করেই সেটা আমাদেরকে দিয়েছেন। এবং এই যে মেন্ডেলিফ যিনি পারমাণবিক ভরের কথা বলেছেন, আমরা যদি দেখি যে আর্গন 18 নম্বর মৌল, আর্গনের যে পারমাণবিক ভর আছে, আর্গনের পারমাণবিক ভর হচ্ছে গিয়ে 40 এবং পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39। তো উনার যে পারমাণবিক ভর অনুযায়ী যে মৌলগুলো বসানোর কথা উনি বলেছেন, অর্থাৎ আগে বসবে যে মৌলগুলোর পারমাণবিক সংখ্যা কম সেগুলো আগে বসবে পর্যায় সারণীতে, এবং যে মৌলগুলোর পারমাণবিক ভর বেশি সেগুলো পর্যায়ক্রমে তারপরে বসবে। তো এর থেকে দেখা যায় যে পর্যায় সারণীতে আর্গনের পারমাণবিক ভর কিন্তু হচ্ছে গিয়ে 40 আর পটাশিয়াম হচ্ছে 39। তাহলে তো আমাদের আগে পারমাণবিক ভর কম হচ্ছে গিয়ে কার, বেশি হচ্ছে গিয়ে এই যে আর্গনের, এবং কম হচ্ছে গিয়ে এই পটাশিয়ামে। তো এই যে উনার যে ধারণাটা, অর্থাৎ আগে বসার কথা কার ছিল, আর্গন, তারপর হচ্ছে গিয়ে পটাশিয়াম। তো এইভাবে কিন্তু উনি এই ধরনের সমস্যা থেকে বিজ্ঞানী মুসলে উনি বলছেন যে পারমাণবিক সংখ্যা অনুযায়ী হবে, অর্থাৎ আমরা যদি পারমাণবিক সংখ্যা অনুযায়ী সেগুলোকে সাজাই তাহলে আমরা খুবই সুন্দরভাবে এগুলো পেয়ে থাকি। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আধুনিক পর্যায় সারণীটা হচ্ছে মূলত মৌলের পারমাণবিক সংখ্যা দ্বারা তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী গুলো পরিবর্তিত হয়ে থাকে। যাই হোক, এটা হচ্ছে আমাদের এই 1789 থেকে শুরু করে 1913 পর্যন্ত যে রসায়নের যে পর্যায় সারণীটা আছে সেটার পটভূমি, অর্থাৎ এইটা এভাবে এক একজন বিজ্ঞানীর হাত ধরে বর্তমানে আমরা এইভাবে পেয়েছি। তারপর এখানে আমাদের আরেকটা জিনিস জানা দরকার আছে, এগুলো কিন্তু আমরা এই যে ডুবারাইনের ত্রয়ী সূত্র, এইটা থেকে কিন্তু আমাদের প্রায় সময় জ্ঞানমূলকের প্রশ্ন এসে থাকে। তারপর হচ্ছে এগুলা থেকে বিভিন্ন সালগুলো অনেক সময় আমাদের এমসিকিউ এসে থাকে, আমরা এগুলো একটু বোঝার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব। তারপর এই যে রসায়নের বিভিন্ন বিষয় নতুন কিছু আবিষ্কৃত হলো, কোনটা গ্রহণীয় না, বা বৈশিষ্ট্য বলি, মৌলের বৈশিষ্ট্য বলি, যৌগের বৈশিষ্ট্য বলি, এই যে সব বিষয় নিয়ে আলোচনা করা হয় এই একটি সংস্থাতে, যেটা নাম হচ্ছে ইউপেক। সেটাকে আমরা এটা বলতে পারি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। অর্থাৎ এটার সম্পূর্ণ রূপটা আপনারা মনে রাখতে পারেন, এটা নিয়েও অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন এসে থাকে। তো এই ইউপেকে এই যে রসায়নের যে বিভিন্ন ধরনের কথাবার্তা নিয়ে, মৌলে কিংবা কোনটা গ্রহণীয় হবে কোনটা গ্রহণযোগ্য না, এগুলো বিষয় নিয়ে কিন্তু এটাতে এই ইউপেকে আলোচনা করা হয়। তো আমরা আশা করি এটা বুঝতে পারছি। তো এই ছিল আমাদের রসায়নের পটভূমি। অর্থাৎ মেন্ডেলিভ যে আছে উনি কিন্তু উনার যে পারমাণবিক ভর অনুযায়ী উনি 63টি মৌলকে পর্যায়ক্রমে উনি খুব সুন্দরভাবে বসিয়েছেন, এবং বাকিগুলো কিন্তু ফাঁকা রেখেছিলেন। এবং ওনার ভবিষ্যৎবাণীটি কেন ফাঁকা রেখেছিলেন ওটা উনি হয়তো জানেন, কিন্তু তারপরে দেখা গেছে যে ভাগ্যক্রমে ওই যে ফাঁকাগুলো স্থানে তার পরবর্তী মৌলগুলো আবিষ্কৃত হওয়ার পর আমরা খুব সুন্দরভাবে ওই পারমাণবিক ভর অনুযায়ী বা সংখ্যা অনুযায়ী সেগুলো সাজানো গিয়েছিল। যাই হোক, তো এবার আমরা পটভূমি সম্পর্কে কিঞ্চিত জানলাম, এগুলো আপনারা পড়ে নিবেন, পড়লেই হবে। এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ কিংবা জ্ঞানমূলক প্রশ্ন এসে থাকে। এবার আমরা জানবো বৈশিষ্ট্য সম্পর্কে। তো পর্যায় সারণীর বৈশিষ্ট্য সেটা কিভাবে কি আছে না আছে তার মধ্যে সেগুলো আমরা একটু জানার চেষ্টা করবো। আমাদের বইয়ে খুব সুন্দরভাবে লেখা আছে, আমরা এটা পড়ে নেব। তারপর আমরা এখানে আমরা লিখে নিছি, বইয়েরটাই আমরা লিখেছি, এটা একটু জানার চেষ্টা করব। পর্যায় সারণীতে 118টি মৌল আছে সেটা আমরা জানি। তো এইখানের মধ্যে দেখা আছে যে পর্যায় আছে 60টি এবং গ্রুপ আছে 18টি। অর্থাৎ পর্যায় সারণী যদি আমরা দেখি, পর্যায় সারণীটা মূলত হইছে এইভাবে, ঠিক আছে, এইভাবে বিভিন্ন এইভাবে আছে, আপনারা বইয়ে দেখে নেবেন। আচ্ছা, তো এইখানে পর্যায় আছে হচ্ছে 60টি এবং গ্রুপ আছে 18টি। এইভাবে পর্যায় আসে যে প্রত্যেকটি টেবিলে যেভাবে র এবং কলাম থাকে, পর্যায় সারণীতে তেমনি র এবং কলাম আছে।
তো এইভাবে পর্যায় আছে, কতটি পর্যায় আছে? এইভাবে 7টি পর্যায় আছে, 1 2 3 4 5 6 7, এইভাবে করে 7টি পর্যায় আছে। এবং এইভাবে করে গ্রুপ আছে 18টি, এভাবে গ্রুপ 18টি আছে। এবং বাম থেকে ডান দিকে এইভাবে গ্রুপ 18টি, যে বাম থেকে ডান দিকে যদি যাই আমরা 18টি গ্রুপ পাবো। এবং 6 থেকে 7 ল্যান্টানাইট এবং একটানাইট। এই যে নিচের দিকে আমরা পর্যায় সারণীর যে 6 এবং 7 যে পর্যায়টা আছে সেটা মূলত ল্যান্টানাইট এবং একটানাইট। তো প্রশ্ন রাখতে পারে এগুলোকে কেন নিচে দেওয়া হলো? তো তার উত্তর হচ্ছে গিয়ে পর্যায় সারণীর সৌন্দর্য বর্ধনের জন্য দেওয়া হয়েছে। আপনারা যখন ইলেকট্রন বিন্যাস করবেন, আমরা বিগত যে অধ্যায়টা গিয়েছিল পদার্থের গঠন সম্পর্কে, সেখানে আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন। তো এই যে 4f এবং 5f যে মৌলগুলো আছে, তো এই মৌলগুলোর অবস্থান মূলত এই একটানাইট, ল্যান্থানাইট এবং একটিনাইটের মধ্যে আছে। তো এগুলোকে যদি এখানে স্থান দেওয়া হতো তাহলে পর্যায় সারণীটা এইভাবে বৃহৎ হয়ে যেত, যেটা কিনা না পরবর্তীতে একটা A4 পেপারে নেওয়া সম্ভব হতো না। বা অথবা আমরা বলতে পারি সৌন্দর্য বর্ধনের জন্য একাধিক মৌলগুলো সুন্দরভাবে স্থাপন হবে না, বিধায় এগুলোকে নিচে এভাবে দেওয়া হয়েছে। তো 6 এবং 7 মধ্যে এই ল্যান্থানাইট এবং একটিনাইট মৌলগুলো আছে। তারপর বলা আছে যে পর্যায় সারণী যে পর্যায়ে 1 যে আছে সেখানের মধ্যে 2টি মৌল আছে, এবং 2 এবং 3 মধ্যে আছে 8টি। অর্থাৎ পর্যায় সারণীর যে 1 নম্বর পর্যায়ের মধ্যে 1টি মৌল আছে, 2টি মৌল আছে, অর্থাৎ হাইড্রোজেন এবং এদিকে আপনি পাবেন হিলিয়াম। ঠিক আছে। তারপর 2 নম্বর পর্যায়ে এবং 3 নম্বর পর্যায়ে এইভাবে আপনি 8টি মৌল পাবেন, এইভাবে আপনি 8টি মৌল পাবেন। এবং 4 এবং 5 নম্বর যে পর্যায়ে আছে সেখানে আপনি 18টি মৌল পাবেন, পর্যায়ক্রমে এইভাবে 18টি মৌল পাবেন। এবং 6 থেকে 7, যে 6 এবং 7 এর মধ্যে আপনি পাবেন 32টি করে পাবেন, এভাবে 32টি করে পাবেন। তো এই হচ্ছে গিয়ে পর্যায়গুলোতে কতটি মৌল বন্টিত আছে সেটার বিষয়। যদিও বা এগুলা থেকে মাঝে মধ্যে হঠাৎ 1-2টা এমসিকিউ আসতে পারে, তারপরেও পর্যায় সারণী সম্পর্কে, যেহেতু পর্যায় সারণীতে 118টি মৌলের অবস্থান আছে এবং পর্যায় সারণীর মূল এই সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন, এই জন্য সেই হেতু আমরা সেটা জানবো। তারপর যদি গ্রুপের দিকে আসেন, আপনি এইভাবে গ্রুপের দিকে যদি চিন্তা করেন, তাহলে 1 নম্বর গ্রুপে এইভাবে 7টি মৌল আছে, এই ধারাবাহিক মানে এইভাবে 7টি মৌল আছে, হিলিয়াম লিথিয়াম পরপর এইভাবে কিন্তু 7টি মৌল আছে। এবং গ্রুপ 2 এ আছে, গ্রুপ 2 এ আছে 6টি, এবং গ্রুপ 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 3 এর মধ্যে আছে হচ্ছে গিয়ে 32টি। ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত হচ্ছে গিয়ে 4টি করে। ঠিক আছে, 4 থেকে 12তে হচ্ছে গিয়ে 4টি করে মৌল আছে। এবং 13 থেকে 17 পর্যন্ত আছে হচ্ছে গিয়ে 6টি করে। এবং 18তে আছে, গ্রুপ 18তে আছে 7টি, এভাবে গ্রুপ 18তে আছে 7টি। এবং গ্রুপ 3 এর মধ্যে হচ্ছে গিয়ে আপনার 32টি। কারণ কি? কারণ এই গ্রুপ 3 থেকেই আপনি এই যে একটানাইট এবং একটিনাইট এবং ল্যান্থানাইট এগুলো আপনি পাবেন, এই জন্য 32টি। ঠিক আছে। তো এই ছিল গ্রুপ এবং পর্যায় সারণীতে বৈশিষ্ট্যের আলোচনা, যেটা আপনারা খুব সহজে বইয়ের মধ্যে আছে, আপনারা পড়ে নেবেন। এবং আরেকটা জিনিস বলে রাখি, এই যে আমাদের বইয়ে আছে সেটা লেখা, পর্যায় সারণীর যে একই যে গ্রুপ আছে, একই যে গ্রুপ সংখ্যা আছে, একই গ্রুপের মৌলগুলোর বৈশিষ্ট্য প্রায় সেম থাকে, অর্থাৎ এক থাকে। তাদের যে ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী সেটা কিন্তু প্রায় এক থাকে। এবং বাম থেকে ডান দিকে যদি আমরা যাই পর্যায় সারণীতে, তাহলে তার মধ্যে যে ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী সেগুলা ক্রমান্বয়ে পরিবর্তিত হতে থাকে, অর্থাৎ পরিবর্তন হয় তাদের মধ্যে, কিন্তু গ্রুপের গুলা কিন্তু একই থাকে। এবং এই যে আমরা বোঝার সুবিধার্থে এখানে লিখে রেখেছি, ল্যান্থানাইট মূলত হচ্ছে পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত, যেখানে মূলত ল্যান্থানাইট এবং লুটেশিয়াম পর্যন্ত আছে, মোট 15টি মৌল। এবং অ্যাক্টিনাইট হচ্ছে গিয়ে মূলত এই যে পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 পর্যন্ত, এই 15টি মৌল। তো এইটা হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য, আপনারা এটা বই থেকে খুব সুন্দরভাবে দেখে নেবেন। এবার আমরা তার পরবর্তী আলোচনা ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীর মৌলের অবস্থান নির্ণয় সম্পর্কে জানবো। তো আমি এগুলো অবশ্যই মুছে নিচ্ছি, যেহেতু আমাদের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমাদের জানা প্রয়োজন রয়েছে। এগুলো বইয়ে দেওয়া আছে, আপনারা খুব সুন্দরভাবে এগুলো দেখে নিতে পারেন।
তো এবার আমরা ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণী কিভাবে মৌলগুলো আমরা নির্ণয় করতে পারি সেটা আমরা জানার চেষ্টা করব। তো এইগুলা থেকে কিন্তু প্রচুর সৃজনশীল আমাদের পরীক্ষাতে আসে। আমাদের বলবে যে যে কোনো প্রচলিত অর্থ বহন করে, এরকম যেমন এক্স কোনো একটি মৌল ধরে আর পারমাণবিক সংখ্যা দিয়ে দিতে পারে, এবং এই পারমাণবিক সংখ্যা দিয়ে আপনাকে তার অবস্থান, পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে হবে এবং মৌলটার নাম কি সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে। তো আমরা সেটাই একটু জানার চেষ্টা করব। তো আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানি, বা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমরা সেটা আলোচনা রেখেছি বা আমরা করে ফেলেছি, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। তো ইলেকট্রন বিন্যাস থেকে একটা মৌলের কিভাবে আমরা পর্যায় নির্ণয় করতে পারি তাই এখন দেখার চেষ্টা করব। তো একটা মৌল অবশ্যই গ্রুপ এবং পর্যায়ে বণ্টিত থাকে, আমরা সেটা জানি। তো গ্রুপ নির্ণয় করার একটি নিয়ম, পর্যায় নির্ণয় করার একটি নিয়ম রয়েছে এবং গ্রুপ নির্ণয় করার তিনটি নিয়ম রয়েছে। ঠিক আছে, পর্যায় নিয়ম বের করার জন্য আমাদের এই যে পর্যায় সারণী তো এইভাবে থাকে, ঠিক আছে। তো এইভাবে থাকলে এদিক দিয়ে হচ্ছে আমাদের, এদিকে হচ্ছে আমাদের পর্যায়, এদিকে হচ্ছে আমাদের গ্রুপ। তো এই যে পর্যায় নির্ণয় করার একটি মাত্র নিয়ম রয়েছে এবং গ্রুপ নির্ণয় করার তিনটি নিয়ম রয়েছে, আমরা সেটা জানবো। তো পর্যায় সারণীতে যখন একটি মৌলের যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাস করার পর ওই মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে যে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন যায় সেই সর্বশেষ শক্তি স্তরটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা। আমরা একটু ইলেকট্রন বিন্যাস করে দেখি। যেমন সর্বপ্রথম আমাদের আমরা যদি হাইড্রোজেন এটা করে দেখি, হাইড্রোজেন হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, তার যদি ইলেকট্রন বিন্যাস আমরা করে দেখি সেটা হচ্ছে 1s1, অর্থাৎ এই যে সর্বশেষ শক্তি স্তর তার কত 1, অর্থাৎ তার পর্যায় সংখ্যা হচ্ছে 1। আবার আমরা যদি সোডিয়াম নেওয়ার চেষ্টা করি, তো সোডিয়ামের হচ্ছে গিয়ে পারমাণবিক সংখ্যা হচ্ছে কি 11। তো সেটা ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p6 3s1, অর্থাৎ তার পর্যায় সংখ্যা হচ্ছে গিয়ে 3। বুঝা গেল? অর্থাৎ সর্বশেষ যে ইলেকট্রন যে প্রধান শক্তি স্তরে অবস্থান করবে সেটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা। ঠিক আছে, তো তারপর আমরা পর্যায় সংখ্যা এইভাবে আরো অন্যান্য মৌলগুলো নিতে পারি। যেমন আমরা ক্যালসিয়াম নেওয়ার চেষ্টা করি, একটু বড় মৌল নেওয়ার চেষ্টা করি। ক্যালসিয়াম মৌল হচ্ছে গিয়া 20, অর্থাৎ 20 নং পারমাণবিক সংখ্যা। তো 1s2 2s2 2p6 3s1 3s2, দুঃখিত, তারপর হচ্ছে কি 3p6, কতটি হলো 10 18 19 20, অর্থাৎ এই যে ক্যালসিয়ামের সর্বশেষ যে ইলেকট্রনটি আছে সেটা কিন্তু 4, অর্থাৎ তার 4 নং কক্ষপথে গিয়েছে, অর্থাৎ তার পর্যায় সংখ্যা হচ্ছে গিয়ে 4। বুঝা গেল? এইভাবে কিন্তু যে কোনো মৌলেরই যদি ইলেকট্রন বিন্যাস করে তার সর্বশেষ ইলেকট্রন কত নং কক্ষপথে গেছে বা প্রধান যে শক্তি স্তরের সংখ্যা সেটাই হচ্ছে মূলত ওই মৌলের পর্যায় সংখ্যা। এবার আমরা গ্রুপ সংখ্যা একটু দেখার চেষ্টা করব। তো গ্রুপ সংখ্যা হচ্ছে নির্ণয় করার তিনটি উপায়, আমরা এই তিনটি উপায় জানার চেষ্টা করব। তো প্রথম প্রথমটি হচ্ছে কি, যদি নিয়ম একটি হচ্ছে গিয়ে যদি সর্বশেষ ইলেকট্রন s অরবিটালে যায়, সেই s অরবিটালের ইলেকট্রন সংখ্যায় ওই পরমাণু গ্রুপ সংখ্যা। বুঝা গেল? অর্থাৎ সর্বশেষ আমরা যে ইলেকট্রন বিন্যাস করার পর যদি ওই মৌলের ইলেকট্রন বিন্যাস সর্বশেষ s অরবিটাল পাই এবং ওই s অরবিটালের মধ্যে যত সংখ্যক ইলেকট্রন থাকবে, আমরা তো জানি x অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, তো যতটাই থাকুক 1 এবং 2 এর মধ্যে সেই ইলেকট্রন সংখ্যাটাই হবে তার গ্রুপ সংখ্যা। উদাহরণ হিসাবে যদি আমরা দেখি যে হাইড্রোজেনই আমরা একটু দেখে নেই যে হাইড্রোজেনের মধ্যে কি আছে। হাইড্রোজেনের মধ্যে হচ্ছে এই যে H, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s1, অর্থাৎ s অরবিটাল এবং s অরবিটালে একটি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ হাইড্রোজেনের গ্রুপ সংখ্যা হবে 1, অর্থাৎ 1 নং গ্রুপে অবস্থান। ঠিক তেমনি ভাবে যদি আমরা সোডিয়াম নেওয়ার চেষ্টা করি, সোডিয়াম নিলে আমরা দেখতে পারি 1s2 2s2 2p6 and 3s1, অর্থাৎ s অরবিটালে গিয়েছে, যে s অরবিটালে তখন তার একটি মাত্র ইলেকট্রন আছে, অর্থাৎ সেটা হচ্ছে কি গ্রুপ সংখ্যা হচ্ছে তার 1। ঠিক তেমনি ভাবে যদি আমরা 19 নং মৌল আমরা যদি পটাশিয়ামের দিকে একটু চিন্তা করি,
1s2 2s2 2p6, তারপর হচ্ছে 3s2 3p6, কত হলো 18, এবং 4s1। অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে গিয়েছে এবং s অরবিটালে যাওয়ার হেতু এখানে একটি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ তারও গ্রুপ হচ্ছে গিয়ে 1। তো ক্যালসিয়ামের যদি দেখুন, ক্যালসিয়ামের দেখলে এটা 19, ক্যালসিয়ামের হবে 4s2, অর্থাৎ ক্যালসিয়ামের গ্রুপ সংখ্যা হবে 2। তো এইভাবে কিন্তু আমরা নিয়ম 1, যেটা কিনা না সর্বশেষ ইলেকট্রন যদি s অরবিটালে প্রবেশ করে তাহলে ওই s অরবিটালের ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে গিয়ে তার, অর্থাৎ ওই মৌলের গ্রুপ সংখ্যা। বুঝা গেল? এবার আমরা 2 নম্বর নিয়ম একটু যদি দেখার চেষ্টা করি। নিয়ম 2 এতে বলছে যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস যদি s এবং p অরবিটাল হয়, অর্থাৎ s অরবিটাল এবং p অরবিটাল যুক্ত যদি হয়ে থাকে, তাহলে ওই s অরবিটাল এবং p অরবিটালের যে ইলেকট্রন সংখ্যাগুলো আছে সেই ইলেকট্রন সংখ্যাগুলোকে আমরা যোগ করব, যোগ করে তার সাথে আবার 10 যোগ করব, যোগ করলে যত হবে সেটাই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। কোন মৌলের ইলেকট্রন বিন্যাস s ও p অরবিটালের হলে উক্ত s ও p অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগফলের সাথে 10 যোগ দিলে যে সংখ্যা পাওয়া যায় সেটাই ওই মৌলের গ্রুপ সংখ্যা। এটা হচ্ছে আমাদের 2 নম্বর নিয়ম। অর্থাৎ 2 নম্বরে বলছে যে কোনো মৌলে যখন ইলেকট্রন বিন্যাস আমরা করব এবং ইলেকট্রন বিন্যাস করার পর যদি সেই মৌলের s এবং p অরবিটালে ইলেকট্রন সংখ্যা যদি আমরা পেয়ে থাকি, তাহলে উক্ত s এবং p অরবিটালে ইলেকট্রন সংখ্যা যোগ করার পর 10 যোগ করলে আমরা যত পাবো বা যে সংখ্যাটা পাবো সেটাই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। আমরা যদি আমরা যদি একটু ফসফরাস নেওয়ার চেষ্টা করি, দেখা গেছে ফসফরাস 4 নম্বর মৌল হলে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 10 2 12 এবং 4p তে হচ্ছে গিয়ে 3। অর্থাৎ এই যে আমরা দেখতে পেলাম এই জায়গাতে s এবং p অরবিটাল গিয়েছে। তো এই s অরবিটাল এবং p অরবিটালের যে ইলেকট্রনগুলো আছে সেগুলো আমরা যোগ যদি করি, যোগ করার পর বলছি আবার 10 যোগ, অর্থাৎ 3 2 10 আমাদের হলো 15। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম তাহলে তার গ্রুপ সংখ্যা হচ্ছে 15, অর্থাৎ ফসফরাস 15 নম্বর, ফসফরাস হচ্ছে 15 নম্বর গ্রুপে অবস্থান। ঠিক তেমনি ভাবে যদি আমরা ক্লোরিন নেওয়ার চেষ্টা করি, ক্লোরিন হচ্ছে আমাদের 17তে। ক্লোরিন নিয়ে নেওয়ার পর যদি তার ইলেকট্রন বিন্যাস আমরা করে দেখি, p অরবিটালে 5টি ইলেকট্রন এবং s অরবিটালে 2টি ইলেকট্রন, মোট হচ্ছে 7টি এবং 10 যোগ করলে হবে 17টি, অর্থাৎ তার গ্রুপ সংখ্যা হচ্ছে 17টি, অর্থাৎ তার গ্রুপ সংখ্যা হচ্ছে 17। এই হচ্ছে আমাদের 2 নম্বর নিয়ম, যেখানে আমরা মূলত p অরবিটাল এবং s অরবিটাল পেলে সেই p এবং s অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করার পর সেটার সাথে আমরা 10 যোগ দিয়ে দেব, তবে আমাদের ইলেকট্রন গ্রুপ সংখ্যাটা আমরা পেয়ে যাব। এবং গ্রুপ সংখ্যা নির্ণয়ের 3 নম্বর নিয়মটি হচ্ছে কি, সেখানে বলা হয়েছে যদি ইলেকট্রন বিন্যাস করার পর মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর s ও d অরবিটাল আমরা পাই, s ও d অরবিটাল পেলে s ও d অরবিটাল পেলে ওই s ও d অরবিটাল ইলেকট্রন সংখ্যা আমরা যোগ করে নেব। অর্থাৎ s এবং d অরবিটালের ইলেকট্রন সংখ্যা আমরা যদি যোগ করে ফেলি, যোগ করার পর যে সংখ্যাটা আমরা পাবো সেটাই হবে ওই মৌলের
গ্রুপ সংখ্যা। তো সেটা আমরা যদি উদাহরণ হিসেবে যদি আমরা টাইটেনিয়ামটা নেওয়ার চেষ্টা করি, 22 নম্বর যে পারমাণবিক সংখ্যা যুক্ত যে মূল্য আছে 1s2 2s2 2p6 3s2 3p6, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে 4s2, তারপর কয়টা হলো দেখি আমরা 10 2 20, এখানে হবে 2, ঠিক আছে। 10 10 20 আর 2 22। হ্যাঁ, তো এই যে আমরা দেখতে পেলাম যে এখানে s অরবিটালও আছে এবং d অরবিটালও আছে। তো এইভাবে যদি সর্বশেষ যে ইলেকট্রন গুলা s অরবিটালে দুটি দেওয়ার পর যদি সেটা d অরবিটালেও থাকে ইলেকট্রন, অর্থাৎ sd তে যদি মিলিয়ে থাকে ইলেকট্রন সংখ্যা, তাহলে ওই s আর d অরবিটালে ইলেকট্রন সংখ্যা আমরা যোগ করে নেব। যোগ করে নিলে যা পাবো সেটাই হবে তার গ্রুপ সংখ্যা। অর্থাৎ টাইটেনিয়াম এর গ্রুপ সংখ্যা হচ্ছে গিয়ে 4। বুঝা গেছে? তো আপনাদের যে বই আছে, আপনাদের বইয়ের মধ্যে 1 থেকে একদম 30 পর্যন্ত, আমাদের যে পরীক্ষা আছে সেখানে ম্যাক্সিমাম 1 থেকে 30 পর্যন্তই আমাদের ইলেকট্রন বিন্যাস গুলো আসতে দেখা যায়। ব্যতিক্রম তার বাইরে হয়তো থাকতে পারে এক দুইটি, তবে আমাদের উচিত হবে 1 থেকে একদম 30 পর্যন্ত তাদের ইলেকট্রন বিন্যাস ভালো করে জানা, পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর গুলা একটু ভালো করে জানা। কেননা এগুলো থেকে আমাদের অনেক সৃজনশীল প্রশ্ন আসতে পারে। অনেক সৃজনশীল প্রশ্ন এইরকম আছে যে ইলেকট্রন বিন্যাস দ্বারা আমাদের পর্যায় সারণীতে ওই মৌলের অবস্থানটা নির্ণয় করতে হয়। তো আমরা যদি দেখি এই যে টাইটেনিয়ামের আমরা জানলাম যে গ্রুপ সংখ্যা হলো 4। এবার যদি আমরা পর্যায় সংখ্যাটা জানার চেষ্টা করি, তো পর্যায় সংখ্যাটার নিয়ম কি ছিল, যে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন গেছে ওই শক্তি স্তরের সংখ্যাটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা। অর্থাৎ টাইটেনিয়ামের পর্যায় হচ্ছে গিয়ে এই যে পর্যায় সংখ্যা হচ্ছে 4, ঠিক আছে। গ্রুপ সংখ্যাও 4, পর্যায় সংখ্যাটা হচ্ছে 4। যেখানে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গেছে 4 অরবিটাল, অর্থাৎ 4 নং অরবিটালে, এজন্য তার পর্যায় সংখ্যা হচ্ছে গিয়া 4 এবং তার গ্রুপ সংখ্যা হচ্ছে 4। আমরা যদি অন্যদিকে আরেকটি মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখি, যেমন ধরুন ম্যাগনেসিয়াম, যেটা কিনা না 12 পারমাণবিক সংখ্যা। তো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p6 3s2, তো ম্যাগনেসিয়ামের এই যে বলুন তো পর্যায় সংখ্যা কত হবে, অর্থাৎ তার সর্বশেষ যে শক্তিস্তরী ইলেকট্রনটা গিয়েছে 3 নং শক্তিস্তরী ইলেকট্রন গিয়েছে, এই জন্য তার পর্যায় হচ্ছে গিয়ে 3, ঠিক আছে। আর গ্রুপ সংখ্যা কত হবে, গ্রুপ সংখ্যা হবে গিয়ে, যে গ্রুপ সংখ্যা নির্ণয় করার 3টি নিয়ম রয়েছে, তো 3টি নিয়মের মধ্যে প্রথম নিয়মটি হবে, অর্থাৎ তার s অরবিটালে ইলেকট্রনটি গিয়েছে, অর্থাৎ s অরবিটালে যত সংখ্যক ইলেকট্রন থাকবে সেটাই হবে তার গ্রুপ। অর্থাৎ s অরবিটালে 2টি ইলেকট্রন আছে, বিদায় ম্যাগনেসিয়ামের গ্রুপ সংখ্যা হবে 2। বুঝা গেল? তো এইভাবেই কিন্তু আমরা পর্যায় সারণীতে তখন যদি আমরা পর্যায় 3 এবং গ্রুপে গিয়ে অনুসন্ধান করার চেষ্টা করি, তাহলে আমরা ম্যাগনেসিয়ামকে পেয়ে যাব। বুঝা গেল? তো এইভাবেই কিন্তু আমরা কোনো মৌলের গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা দিয়ে আমরা মৌলের অবস্থানটা নির্ণয় করে নিতে পারি। তো এইভাবে 1 থেকে 30 পর্যন্ত যে আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে সেগুলো একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে। তো এখন আমরা এই পর্যায়ে একটু জানার চেষ্টা করি ইলেকট্রন বিন্যাস হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি, সেটা সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করব। তো পর্যায় সারণীতে আমরা জানি যে ইলেকট্রন বিন্যাস দ্বারা কোনো একটা মৌলের গ্রুপ এবং পর্যায় সংখ্যা খুব সহজেই নির্ণয় করা যায়, সেটা আমরা জানি। এবং সেটা থেকে ইলেকট্রন বিন্যাস থেকে আরো আমরা জানতে পারি যে দেখা গেছে যে কোনো মৌলের, যেমন আপনি উদাহরণ হিসাবে সোডিয়াম নিতে পারেন, বইয়ে আমাদের খুব সুন্দরভাবে সোডিয়ামের উদাহরণটা দিয়েছে। তো আমরা যদি সোডিয়ামটা নেই, তো সোডিয়ামের মধ্যে দেখা গেছে ইলেকট্রন বিন্যাসটা একটু করে দেখি 1s2 2s2 2p6 3s1। এই সোডিয়ামে ইলেকট্রন বিন্যাস করে দেখা গেছে তার সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। এইখান থেকে মূলত এই যে ইলেকট্রন বিন্যাসের যে মূল ভিত্তি, এইখান থেকে মূলত আমরা একটা মূল্য কিভাবে ঋণাত্মক আদানে আয়নিত হয় এবং ধনাত্মক আদানে আয়নিত হয় সেটা একটু বোঝার চেষ্টা করব। এইভাবে কিন্তু ইলেকট্রন বিন্যাস করার পর আমরা যে দেখি সর্বশেষ শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন আছে, তখন সে কিন্তু ওই একটি ইলেকট্রন ত্যাগ করে সে কিন্তু ধনাত্মক আয়নে আয়নিত হতে পারে। এবং প্রশ্ন হলো কিভাবে সে ধনাত্মক আয়নিত হবে। আমরা যদি আবার ক্লোরিনের দিকে চিন্তা করি, ক্লোরিন হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে তার 17, তার যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p5, অর্থাৎ 3 নং শক্তি স্তরে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5 2 7, অর্থাৎ 7টি ইলেকট্রন আছে এবং তার তৃতীয় কক্ষপথে ইলেকট্রন আছে হচ্ছে কি একটি, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে 1টি। এবং ক্লোরিনের ক্ষেত্রে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে হচ্ছে 7টি।
তো আমরা রাসায়নিক বন্ধনে এ বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা জানি এই জগতে কোনো কিছুই স্থিতিশীল না, কিংবা সবারই খিদে আছে ঠিক তেমনি ভাবে পরমাণু যে আছে, পরমাণুরও কিন্তু খিদে আছে। তো পরমাণুর খিদেটা কি? পরমাণুর খিদেটা হচ্ছে গিয়ে স্থিতিশীলতা, অর্থাৎ একটা মৌল স্থিতিশীলতা অর্জন করতে চায়। তো সে কিভাবে স্থিতিশীলতা অর্জন করবে? সে স্থিতিশীলতা অর্জন করবে তার ইলেকট্রন সংখ্যা ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে। তার কারণ কি? তার কারণ হচ্ছে মৌলের কেন্দ্রের মধ্যে থাকে হচ্ছে প্রোটন, যে কিনা না সমধর্মিক চার্জ হলেও তার মধ্যে সবল নিউক্লিয় বলের কারণে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন পুঞ্জীভূত অবস্থায় থাকে এবং বাইরের দিকে ইলেকট্রন থাকে। তো আমরা যদি কোনোভাবে ওই একটি পরমাণুকে বাইরের দিক থেকে কোনো শক্তি প্রয়োগ করি, তাহলে সে স্থিতিশীলতা অর্জনের জন্য হয়তো সেই ইলেকট্রন গ্রহণ করবে কিংবা ইলেকট্রন ত্যাগ করবে। তো যখন কিনা না সেই ইলেকট্রন ত্যাগ করবে, তখন সে কিন্তু ধনাত্মক আধানে আয়নিত হবে। কিভাবে হবে একটু দেখার চেষ্টা করি। সোডিয়ামের মধ্যে কিন্তু পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তার মানে হচ্ছে তার মধ্যে প্রোটন সংখ্যা হচ্ছে গিয়ে 11 এবং ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, অর্থাৎ ইলেকট্রন প্রোটন সংখ্যা একটা পরমাণুতে সেম থাকে। কারণ স্বাভাবিক অবস্থায় একটা পরমাণু কিন্তু বিদ্যুৎ নিরপেক্ষ থাকে, সে কিন্তু আধানে আয়নিত হয় না। তো আমরা যদি দেখি যে সোডিয়ামের মধ্যে প্রোটন সংখ্যা হচ্ছে গিয়ে 11টি, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11টি। তো যখন কিনা না কোনো মৌলের স্থিতিশীলতা অর্জনের জন্য সর্বশেষ শক্তি স্তরে যখন আমরা 8টি ইলেকট্রন রাখতে পারবো, তখনই ওই মৌলটি রাসায়নিকভাবে স্থিতিশীল হবে। তো সোডিয়াম এখানে তৃতীয় কক্ষপথে তার ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ 18টি যেতে পারে, কিন্তু এখানে তো 18টি ইলেকট্রন তৃতীয় কক্ষপথে যাবে না, কারণ এতটি ইলেকট্রন সংখ্যা তো কোনো প্রয়োজনই নাই। আমরা যদি দেখি 8টি ইলেকট্রন যদি রাখতে চায়, তাহলে কিন্তু 7টি ইলেকট্রন তার প্রয়োজন হবে। তো 7টি ইলেকট্রন তাকে কেউ দিতে পারবে না, কিন্তু সে চাইলে একটি ইলেকট্রন ত্যাগ করে দ্বিতীয় কক্ষপথ অনুযায়ী সে স্থিতিশীলতা লাভ করতে পারে, এবং স্থিতিশীলতা লাভ করে নিকটতম মৌল সে নিয়নের ন্যায় আচরণ করতে পারে। কারণ নিয়নে 10টি ইলেকট্রন রয়েছে, ঠিক তেমনি ভাবে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলে সে নিয়নের মতো আচরণ করবে বা স্থিতিশীলতা লাভ করবে। তো এই জন্য ওই সোডিয়াম ধাতু যদি একটি ইলেকট্রন ত্যাগ করে, তো একটি ইলেকট্রন ত্যাগ করলে তখন তার ইলেকট্রন সংখ্যা হবে 10টি। তো প্রোটন সংখ্যা তো তার কেন্দ্রের মধ্যে আছে 11টি। তো এখানে কার আধিপত্য দেখা গেল? প্রোটন সংখ্যা বেশি কিনা ইলেকট্রন সংখ্যা বেশি? অবশ্যই এখানে প্রোটন সংখ্যা বেশি। তো প্রোটন সংখ্যা বেশি থাকলে প্রোটনের চার্জ কি? প্রোটনের চার্জ হচ্ছে গিয়ে ধনাত্মক। এই জন্য সোডিয়ামের মাথায় একটা প্লাস মুকুট থাকবে। এই জন্য তখন সেটাকে আমরা সোডিয়াম না বলে সোডিয়াম আয়ন বলবো। ঠিক আছে, সোডিয়াম আয়ন বলবো, কেননা তার মধ্যে থেকে সে একটি ইলেকট্রন ত্যাগ করেছে, করে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। বুঝা গেল? আচ্ছা, তো এখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন থাকতে পারে, সোডিয়াম ও সোডিয়াম আয়নের মধ্যে পার্থক্য কি? পার্থক্য একটাই, সেটা হচ্ছে সোডিয়াম মৌল, সেটা হচ্ছে সোডিয়াম আয়ন, এবং সেটার মধ্যে ইলেকট্রন প্রোটনের পার্থক্য আছে অবশ্যই, সেটা আমরা বলতে পারি। যেখানে সোডিয়ামে আছে ইলেকট্রন সংখ্যা 11টি এবং আয়নে আছে 10টি। তো ঠিক তেমনি আমরা যদি ক্লোরিনের দিকে একটু তাকানোর চেষ্টা করি, ক্লোরিনের প্রথম কক্ষপথে 2টি এবং দ্বিতীয় কক্ষপথে 6টি এবং তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7টি। সে যদি তৃতীয় কক্ষপথে তার স্থিতিশীলতা অর্জন করতে চায় বা রাসায়নিকভাবে সে যদি নিষ্ক্রিয় হতে চায়, তাকে কিন্তু একটি ইলেকট্রন সে গ্রহণ করে স্টেবল হতে পারে বা স্থিতিশীলতা লাভ করতে পারে। তো ওই যে 7টি ইলেকট্রন আছে, সোডিয়াম যে ইলেকট্রন ত্যাগ করছে সেটা যদি সে কোনোভাবে গ্রহণ করে, তাহলে সে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হবে। কিভাবে? এইটা তো আমরা ওই ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারি যে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, মানে সেখানে প্রোটন আছে 17 এবং ইলেকট্রন সংখ্যা আছে 17। তাহলে সে যখন একটা ইলেকট্রন নতুন করে গ্রহণ করবে, তখন তো তার ইলেকট্রন সংখ্যা 18 হয়ে যাবে। প্রোটন তো কেন্দ্রের মধ্যে থাকবে, প্রোটন তো ত্যাগ করার জন্য বা গ্রহণ করার জন্য কোনো চান্সই নাই। তো ইলেকট্রন যখন এইভাবে ত্যাগ বা গ্রহণ করবে, তখনই সে আয়নিত হবে। তো যখন কিনা না ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করবে, তখন তার ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 18। তখন সে নিকটতম মৌল অর্থাৎ আর্গনের ন্যায়, আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কিন্তু 18, অর্থাৎ আর্গনের ন্যায় সে আচরণ করবে, অর্থাৎ আর্গনের ন্যায় সে রাসায়নিকভাবে স্থিতিশীলতা লাভ করবে। তো এইভাবে যখন 18 সংখ্যক ইলেকট্রন হবে আর 17 সংখ্যক প্রোটন হবে, তাহলে এখানে তো অবশ্যই ইলেকট্রনের আধিপত্য বেশি, অর্থাৎ ইলেকট্রনের চার্জ মাইনাস, তখন সে মাইনাস চার্জ ধারণ করবে। তো এইভাবেই কিন্তু ইলেকট্রন বিন্যাস দিয়ে আমরা একটা মৌল কিভাবে আয়নিত হয় সেটাও আমরা বুঝতে পারি। ঠিক আছে, এবং এই ইলেকট্রন বিন্যাস দিয়ে পর্যায় সারণী মূল ভিত্তি সেটা বলা যেতে পারে, কারণ ইলেকট্রন বিন্যাস দিয়ে এভাবে মৌল আয়নিত হয়েছে কিনা না সেটা আমরা বুঝতে পারি এই ইলেকট্রন বিন্যাসের ব্যাখ্যার মাধ্যমে। ঠিক আছে, তো আশা করি আমরা এই টপিকটা বুঝতে পেরেছি, এবং পরবর্তীতে আমরা অবশ্যই
ইলেকট্রন বিন্যাসের যে ব্যতিক্রম, অর্থাৎ এই যে পর্যায় সারণীতে কিছু মৌল আছে যাদের অবস্থান নিয়ে খুবই ব্যতিক্রম ধর্মী বলা হয়েছে, বিশেষ করে হাইড্রোজেন এবং হিলিয়াম, সেগুলা এবং পর্যায়ক্রমে তার যে পর্যায় সারণীর পর্যায়ভিত্তিক ধর্ম সেগুলো আমরা জানার চেষ্টা করব। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। ধন্যবাদ।